সারা দুনিয়ায় মুসলমানরা একটা কন্টিনিউটি আছে, একটা ধারাবাহিকতা আছে। মরক্কো থেকে শুরু করে নিয়ে ওই কাশগর পর্যন্ত মুসলমান জনগোষ্ঠীর একটা কানেকশন আছে, কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে একটা খুব ছোট্ট অংশে আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে কেন মুসলমান এত বেশি? আর্যদের যে বিকাশ, ব্রাহ্মণদের যে বিকাশ, এই বিকাশটা মেইনলি এই ভাগীরথী নদীর পশ্চিম পাশে হচ্ছে রাঢ় অংশ। এই এলাকায় হচ্ছে ওদের সমস্ত শহরগুলো। যারা বাংলা ভাষা চর্চা করতো ওই সময় বৌদ্ধরা, তাদেরকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে সেই সময় যে তারা পালায়ে অনেক বৌদ্ধ তারা তিব্বতে চলে গেছে। মুসলমানরা কয়েকভাবে এখানে আগমন করছে। ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে মুসলমানদের সাথে বাংলাদেশের বাণিজ্যের যোগাযোগ। যারা বলে যে শুধুই আমরা নিম্নবর্ণের মুসলমান, এটা ভুল কথা। নিম্নবর্ণের হিন্দু না, বরং উচ্চবর্ণের হিন্দুরা প্রচুর মুসলমান। ইতিহাসের যে ভারতীয় বয়ান, হিন্দুত্ববাদী বয়ান, তারা যে আমাদেরকে বলতেছে মুসলমানরা তোমরা বিদেশি, এর চেয়ে ডাহা মিথ্যা কথা হতে পারে? দীনেশ চন্দ্র সেন কি বলতেছে? গৌরদেশ মুসলমানদের অধিকারে হয়ে গেল, তারা ইরান তুরান যে দেশ থেকে আসুক না কেন বঙ্গদেশ বিজয় করে বাঙালি সাজিলেন। হিন্দুর নিকট বাংলা যেমন নিজের, মুসলমানের নিকট তার চেয়েও বেশি নিজের হয়ে গেল। বঙ্গ সাহিত্যকে মুসলমানের সৃষ্টি বললেও বেশি বলা হবে না। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ যখন তৈরি হলো, তারপরে তারা এই ব্রিটিশ এবং ব্রাহ্মণ মুসলমানদের কি নষ্ট করতে হবে? তাদের ভাষা, সংস্কৃতি, আইডেন্টিটি নষ্ট করতে হবে। সুতরাং এরা মিলে যোগ সাজস করে তারা বাংলা ভাষাকে উপনিবেশায়ন করছে। হ্যালহেড সাহেব তিনি একটা বাংলা ব্যাকরণ লিখছেন, কিন্তু সংস্কৃত ব্যাকরণের আদলে, কারণ সে ধরেই নিছে শুরুতে যে বাংলা ভাষা সংস্কৃত ভাষাতে আসছে। এখন যেটা বিষয়টা আমরা আলোচনা করব, এটা আসলে একটা খুবই ডিসপিউটেড টপিক। এটা নিয়ে বহুদিন ধরে বহু বিতর্ক। এটার সাথে আমাদের ইতিহাসের একটা বিরাট অংশ জড়িত। এটার সাথে বাঙালি জাতির যে যে জন্ম থেকে শুরু করে নিয়ে উত্থান পতন, রাজনীতি, সব কিছু এটার সাথে জড়িত। যার কারণে এই বিষয়টা আসলে একবারে যে আমি একটা আলোচনায় সমাধান করে ফেলবো ব্যাপারটা এরকম না। এটা নিয়ে আরও আলোচনা হতে পারে। এটা থেকে উত্তরণে কী করণীয় সেটা নিয়েও আরও প্রচুর আলোচনা আছে, অবকাশ আছে। বাকি আমি আপনাদের সামনে একটা জেনারেল আউটলাইন তুলে ধরতেছি যে আসলে মানে ফ্যাক্টগুলো কী কী, যাতে করে আপনারা প্রত্যেকে তো একটা পার্সোনাল সিদ্ধান্ত আমরা নিজেরা মেক করি, তাই না? তো আমরা যেন নিজেরা একটা পার্সোনাল সিদ্ধান্ত মেক করতে পারি। হ্যাঁ, বাকি এটা নিয়ে আমাদের সামনে আরও বহুদূর যেতে হবে। এই বর্তমানে বাংলাদেশের যে আল্লাহ তাআলা জালেম থেকে আমাদেরকে রক্ষা করছেন, খুনি হাসিনার হাত থেকে, এই ফ্যাসিজম আবার ফেরত আসতে পারে যদি এই ন্যারেটিভগুলা আমরা বুঝতে না পারি। ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এটা ইতিহাসবিদদের এবং একই সাথে যারা কি বলা যায় মানে এথনোগ্রাফি যারা করেন, হ্যাঁ, নৃতাত্ত্বিকদের, সেই সাথে রাজনীতিবিদদেরও এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ছিল যে সারা দুনিয়ায় মুসলমানরা একটা কন্টিনিউটি আছে, একটা ধারাবাহিকতা আছে, ঠিক না? হ্যাঁ, ওই মরক্কো থেকে শুরু করে নিয়ে ওই কাশগর পর্যন্ত মুসলমান জনগোষ্ঠীর একটা 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 কানেকশন আছে, কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে একটা খুব ছোট্ট অংশে আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে কেন মুসলমান এত বেশি, যারটার সাথে আশপাশে কোথাও কোনো কানেকশন নাই, আশপাশের কোনো জায়গায় কোনো কানেকশন নাই, মাঝখানে একটা জায়গায় এত বাঙালি পপুলেশন, মানে এত মুসলিম পপুলেশন কীভাবে আসলো? এটা একটা খুব আমাদের একাডেমিয়াতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা নিয়ে অনেকে বিভিন্ন রকম মতামত দেন, বিভিন্ন রকম থিওরি আছে এখানে, কিভাবে বিচ্ছিন্নভাবে এই জায়গায় এত মুসলমান, এত বিপুল সংখ্যক পার্সেন্টেজ অফ মুসলিমস কীভাবে এই জায়গায় আসলো, এটা নিয়ে অনেক আলাপ আছে। তো আমরা একটু ঢুকি আস্তে আস্তে, আমরা আমাদের মূল আলোচনার মধ্যে ঢুকি। 1872 সালে ব্রিটিশরা প্রথম আদমশুমারি করে। ব্রিটিশরা 1872 সালে প্রথম যে আদমশুমারি করে, সেখানে এটা আমরা সামনে আরও দেখব যে ব্রিটিশরা কীভাবে উপনিবেশ পিরিয়ডের শুরু থেকেই কীভাবে তারা মুসলমানদেরকে মুসলমানরাও কন্টিনিউয়াস ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ চালায় গেছে, সেই সাথে তারা হিন্দুদের কিছু মানে তারা প্রত্যক্ষ সহযোগিতা তারা পেয়েছে। হ্যাঁ, যার কারণে শুরু থেকেই তাদের একটা ধারণা ছিল যে মুসলিমরা এই পুরো উপমহাদেশেই মুসলমানরা সংখ্যালঘু, এবং যদি আমরা এখানে দীর্ঘস্থায়ী একটা শাসন কায়েম করতে চাই, আমাদের হিন্দুদেরকে কাছে টেনে নিতে হবে যারা সংখ্যাগরিষ্ঠ। এরকম একটা কনসেপ্ট শুরু থেকেই ব্রিটিশ গভর্নমেন্টের ছিল। কিন্তু 1872 সালের যে প্রথম আদমশুমারি, এই প্রথম আদমশুমারিতে তারা অবাক হয়ে দেখলো এই বাংলা ভূখণ্ডে, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন এই যে জায়গাগুলো ডট 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 ছাড়া যে জায়গাগুলোতে দাগ, এই পুরো জায়গাটা মুসলিম মেজরিটি। হ্যাঁ, কোথাও 80 থেকে 90%। এই যে এটা মনে হয় জয়পুরহাট বগুড়া এলাকা এইখানে। তারপর থেকে দেখেন যে এই রাজশাহী এলাকায় প্রায় 70 থেকে 80%। হ্যাঁ, ঢাকা এলাকা, বরিশাল এলাকায় 60 থেকে 70% মুসলিম। যে এলাকাগুলো এই যে ডায়াগোনাল ক্রস যে এলাকাগুলো, সেখানে 40 থেকে 50% মুসলিম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। তারা লক্ষ্য করলো যে এই এলাকায় এভারেজে প্রায় 70% মুসলমান। তখন ব্রিটিশরা চিন্তা করলো যে এটা কিভাবে হইলো, কিভাবে এই এলাকায় এত মুসলমান হলো। হ্যাঁ, এবং এটা নিয়ে তারা আরও চিন্তাভাবনা শুরু করলো, আরও বিভিন্ন ধরনের থিওরি এখানে তৈরি হলো। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি
0 পয়েন্টে। আপনারা এই জিনিসটা মনে রাখেন যে এই এলাকায় একটা বিপুল সংখ্যক মুসলমান, যেটা অ্যাবনর্মাল, এটা একটি ইউনিক কন্ডিশন যে বিচ্ছিন্নভাবে মুসলমানদের সাথে কোনো কানেকশন নাই সারা পৃথিবীর, কিন্তু এই এলাকায় প্রায় 70 থেকে 80% মুসলিম, এই বাংলা বেসিন যেটাকে আমরা বলতেছি এই জায়গায়। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব 0 পয়েন্ট। 0 পয়েন্ট মানে কি? এমন একটা 0 পয়েন্ট যেখানে যেখানে বাংলা ভাষা বলে কিছু নাই। বাংলা ভাষা বলে এমন একটা মুহূর্ত ইতিহাসের, যে জায়গায় বাংলা ভাষা বলে কোনো ভাষা নাই, ঠিক আছে, বাংলা শব্দটাই নাই সেই জায়গাটায়। সেই জায়গায় বাংলা বলে বা বাংলাদেশ বলে বা মানে একটা বড় যে একটা দেশটা আমরা দেখতেছি, এরকম কোনো কনসেপ্টই সেই সময়টা নাই। এরকম একটা সময় তো ইতিহাসে ছিল, কোনো একটা সময়, তাই না? কোনো একটা সময় তো বাংলা ভাষা নামে কোনো ভাষা ছিল না, কোনো একটা সময় বাঙালি জাতি বলে কোনো জাতি ছিল না, কোনো একটা সময় বাংলা শব্দটাই ছিল না। ওইটাকে আমি বলতেছি ইতিহাসের 0 পয়েন্ট। ওকে, আচ্ছা। তো ওই সময় এই এলাকার মানুষ যে ভাষাটায় কথা বলতো, সেই ভাষাটা ছিল প্রাকৃতধর্মী সংস্কৃত, সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে অপভ্রংশ, অপভ্রংশ থেকে বাংলা। একটা লম্বা প্রসেস, হ্যাঁ, মানে সংস্কৃতির সাথে সম্পর্ক তখন অনেক দূরে। তো ওই সময় যে ভাষাটাই ওই এলাকার মানুষ কথা বলতো, যেটা অপভ্রংশ থেকে আসে একটা ভাষা, সেই ভাষাটাকে পণ্ডিতরা বলতেছেন প্রোটো বাংলা। ওকে, প্রোটো বাংলা বলতেছেন, এটা মনে রাখবেন। প্রোটো মানে বিফোর, ঠিক বাংলার ঠিক আগের যে ভার্সনটা, সেই ভার্সনটা। কেউ বলতেছে এটা সান্ধ্য ভাষা, এটা আসলে বাংলা না অসমিয়া ভাষা না উড়িয়া ভাষা, এটা বোঝা যাচ্ছে না। সন্ধ্যার মতো, সন্ধ্যা যেরকম একটা আবছা, বোঝা যাচ্ছে না। কেউ বলতেছে আলো আধারী ভাষা, মানে অস্পষ্ট ভাষা। হ্যাঁ, কেউ বলতেছে এটা বঙ্গ কামরূপী ভাষা, কামরূপী মানে আসাম, আসাম এবং বাংলা ভাষা খুব কাছাকাছি। তা বলতেছে যে এটা সবারই পূর্বপুরুষ, ওই একটা ভাষায় সবাই কথা বলতো। বাংলা শব্দটাও সেই সময় নাই, ঠিক আছে। কিছু বিচ্ছিন্ন জনপদ আছে, আমরা জানি যে, আপনারা এটা জানেন যে পশ্চিমবঙ্গ এটাকে বলা হয়তো রাঢ়, হ্যাঁ, এই উত্তরবঙ্গকে বলা হয়তো গৌড় বা পুন্ড্র, আমাদের যে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, এটাকে বলা হতো বঙ্গ। তারপর হচ্ছে চিটাগাং অঞ্চলকে বলা হয়তো হরিকেল, চিটাগাং সিলেট অঞ্চলটা, কুমিল্লা অঞ্চলটাকে বলা হয়তো সমতট, এগুলো জানেন। এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু এলাকা আছে, বাংলাদেশ বলে বা বাংলা বলে কোনো এলাকা নাই। আর ধর্ম ছিল কি ওই সময় ধর্ম বলতে হিন্দু, এই শব্দটা আরবদের দেওয়া। কাদের দেওয়া? হিন্দু, মানে সিন্ধুর নদীর পূর্ব সাইডে যারা থাকে তারা সবাই হিন্দু, বুঝা গেছে। আরবদের ডেফিনিশন ছিল এটা যে সিন্ধু নদীর ওই পাশে যারা থাকে, মানে পূর্ব সাইডে যারা থাকে, হ্যাঁ, ওটা হিন্দু, মানে এই সিন্ধু থেকে হিন্দু শব্দটা উৎপত্তি। সুতরাং ওই টাইমটা, আমি যে টাইমে কথা বলতেছি, ওই টাইমে হিন্দু বলেও কোনো শব্দ নাই, ঠিক আছে। সেই সময় কী ছিল? বিভিন্ন লোকাল রিলিজিয়ন ছিল, বিভিন্ন স্থানীয় ধর্ম ছিল। যেমন শিব এই অঞ্চলের একটা দেবতা, শিব। আর্যরা আসার পর শিবকে কী করছে? নিজেদের বানায় নিছে। কালী এই অঞ্চলের দেবী, বুঝা গেছে। এই অঞ্চলের যে হিন্দু ছাড়া অহিন্দু যে ধর্মগুলো ছিল, এই তাদের দেবী হচ্ছে কালী। ওরা এসে একে নিজেদের বানায় নিচ্ছে। ওকে, এটা আপনারা বুঝতে পারবেন। যেমন হিন্দুদের যে 10 অবতার আছে, 10 অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে বুদ্ধ অবতার। কেন রে বাবা, বুদ্ধ তো তোমাদের কেউ না, কিন্তু বুদ্ধকে ওরা এই অঞ্চলের যে অন্যান্য ধর্মগুলো আসছে, এটাকে ওরা নিজেদের বানায় নিচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এখনও বানানোর চেষ্টা করতেছে কিভাবে? এই যে লালনীয় যে ইসলাম, হ্যাঁ, ইসলামকেও তারা চেষ্টা করতেছে নিজেদের বানায় নেওয়ার। এনিওয়ে, তো এটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ প্রভাবিত। ব্রাহ্মণ্যবাদ সমস্ত ধর্মগুলোকে নিয়ে নেয় নিজেদের মধ্যে, সমস্ত ধর্মের অবতারকে নিজেদের মধ্যে নিয়ে নেয়। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা এমন একটা 0 পয়েন্টের কথা বলতেছি, যেই 0 পয়েন্টে এই বিষয়গুলো নাই। তাহলে আমরা দেখি কী কী ধর্ম আছে। 1 নম্বর হচ্ছে আর্য ধর্ম আছে, যেটা ভারতের বাইরে থেকে আসছে, ইরানের অঞ্চল থেকে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে স্থানীয় যারা দ্রাবিড় জনগোষ্ঠী, দ্রাবিড় জনগোষ্ঠী কারা? যেমন তামিলরা, আমার মতো যারা কালাকুলা, এগুলো হচ্ছে দ্রাবিড় জনগোষ্ঠী। ওকে, হাসির কিছু নাই। আমি যেই কমিউনিটিতে বিলং করি, আমি এটা খুঁজছি যে আমি আসলে অরিজিনালি কী। হ্যাঁ, এবং আমি এটা খুঁজে পাইছি যে আসলে আপনারা মোপলা মুসলমানদের নাম শুনবেন। মোপলা মুসলমানরা হচ্ছে ভারতের দক্ষিণ ভারত থেকে আসা একটা মুসলিম কমিউনিটি, যারা এই বাংলাদেশে আসার পর তারা, আমার পূর্বপুরুষ আমি খোঁজ নিছি, তারা মেনলি মাছের ব্যবসা, হ্যাঁ, নৌকায়, এগুলো তারা করতেন। তো আমি দেখলাম যে এই কমিউনিটিটা হচ্ছে ওই কমিউনিটি যারা ভারত উপমহাদেশের আর্লি মুসলমান, সবচেয়ে আর্লিয়েস্ট মুসলিম, যারা দক্ষিণ ভারত থেকে আগত এবং এই অঞ্চলের মানুষ আর কি। হ্যাঁ, অনেকে আবার দেখাচ্ছে যে একটু আরব পাঠান হইতে পারলে ভালো লাগে, বাট আই এম প্রাউড অফ দ্যাট যে আমি এই অঞ্চলের মানুষ এবং আমি আমার পূর্বপুরুষ দক্ষিণ ভারত থেকে আসতে পারে, এটা আমি এনিওয়ে আই এম হ্যাপি উইথ দ্যাট। আর হচ্ছে যেটা বললাম যে অনার্য বিভিন্ন ধর্ম, মানে অনার্য অহিন্দু জনগোষ্ঠী ছিল যাদের স্থানীয় ধর্ম ছিল। ওকে, তাহলে ওই 0 পয়েন্ট আপনারা বুঝতে পারছেন না? এটা ইম্পর্টেন্ট, কারণ 0 পয়েন্ট আপনাদের বোঝাটা খুব দরকার। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে আর্যরা এই এলাকার আসার পর তারা তো সব দখল করে নিল। দখল করে নেওয়ার পর
তারা বিভিন্ন শহরে নিজেদের কমিউনিটি তৈরি করলো, তাই না? মেনলি তো তারা শহর বেসড। সুতরাং শহরে আর্যদের যে বিকাশ, ব্রাহ্মণদের যে বিকাশ, এই বিকাশটা মেইনলি এই যে আপনি একটা নদী দেখতে পাচ্ছেন, ভাগীরথী নদী। এই দেখেন, এই নদীটা দেখেন, আমার হাত দেখতে পাচ্ছেন? এই যে ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর পশ্চিম পাশে হচ্ছে রাঢ় অংশ, রাঢ়। এই এলাকায় হচ্ছে ওদের সমস্ত শহরগুলো, কর্ণ সুবর্ণ, পাটলিপুত্র, এই বিহারের এদিকে আছে নালন্দা, হ্যাঁ, এই শহরগুলো হচ্ছে সব এটার পশ্চিম পাশে। আর এটার যে পূর্ব পাশের যে এলাকা, যেটাকে আজকে আমরা বাংলাদেশ বলে জানি, এই এলাকার মানুষদের সম্পর্কে ব্রাহ্মণদের যে বিভিন্ন ধর্মীয় শ্লোক, এই শ্লোকে খুব অপমানজনক কথাবার্তাগুলো লেখা আছে। হ্যাঁ, বলা আছে বঙ্গদেশের যে মানুষ, তাদের ভাষা হচ্ছে পাখির ভাষা, বোঝা যায় না। কারণ এই এলাকার মানুষ এমন একটা ভাষায় কথা বলে, এটা ওরা বুঝতো না। এই এলাকার মানুষকে তারা বলতো অসুর। কি বলতো? হ্যাঁ, এটা প্রসঙ্গক্রমে ইয়ের কথা আসে। আপনারা এটা জানেন কি না, আপনারা যদি অনলাইনে হুদুর দুর্গা নামে সার্চ দেন, কখনো হুদুর দুর্গা এটা নামে সার্চ দিলে আপনারা দেখবেন যে আমাদের উত্তরবঙ্গে হুদুর দুর্গা নামে একজন অনার্য রাজা ছিলেন। ব্রাহ্মণরা যখন এই রাজাকে কোনোভাবেই পরাজিত করতে পারছিলেন না, তখন একজন গণিকা বোঝেন তো, তার কাছে পেশ করা হয় এবং তার রূপে কলাকৌশলে মুগ্ধ হয়ে রাজা হুদুর দুর্গা তাকে নিজের প্রাসাদে নিয়ে যান এবং পরবর্তীতে সেই মহিলা তাকে হত্যা করে। কিছু মিলাতে পারছেন কিছু? আচ্ছা, আর দরকার নেই মেলানোর, যা মিলছে। তো এনিওয়ে, তো তারপর হচ্ছে আপনার আমাদেরকে, এবং তারা আমাদেরকে অসুর, কুকুর, সর্প, দস্যু ইত্যাদি বিভিন্ন নামে, ভাগীরথী নদীর যারা পূর্ব পাশের মানুষ তাদেরকে এই সমস্ত নামে তারা ডাকতো। এনিওয়ে, আচ্ছা, আরেকটা গেল হলো যে আরেকটা কথা তারা বললো যে বাংলা ভাষায় এই সমস্ত যারা পাখির ভাষা, এদের ভাষায় যদি কেউ বেদ পাঠ করে, সে রৌরব নামক নরকে গমন করবে। তাকফির করে দিল তাকে। তার মানে ভাগীরথীর এই পাশের সবাইকে তারা মোটামুটি একটা তাকফির করে দিল। আচ্ছা, ওই সময়ে যে শহরগুলো ছিল, তারা বিশেষ করে, আমি আরেকটু আগে আসি, লক্ষণ সেন। হ্যাঁ, লক্ষণ সেন এরা কোথেকে আসছে? এরা হচ্ছে ব্রাহ্মণ, লক্ষণ সেন, এবং এরা আসছে ওই কর্ণাটক, মানে দক্ষিণ ভারত থেকে এসে এলাকায় সাম্রাজ্য কায়েম করছে। এবং ওই সময়ে লক্ষণাবতী, যেই লক্ষণ সেনের নাম অনুসারে যেই রাজধানী, সেইখানে সংস্কৃত হচ্ছে রাজভাষা। হ্যাঁ, এবং ওই সময় যারা বাঙালি কবি, তারাও সংস্কৃতে সাহিত্য চর্চা করতো। স্বাভাবিকভাবে কবি টবি এরা সব কি রাজার লেজ ধরে না? হ্যাঁ, বাংলাদেশের কবি বুদ্ধিজীবী কার লেজ ধরছিল কিছুদিন আগে? হ্যাঁ, যত কবি বুদ্ধিজীবী অমুক গুণ তমুক গুণ, এই সবাই লেজ ধরছে না? এটাই ঠিক ওই সময় এটাই হয়। তো বাংলাভাষী যারা কাব্য চর্চা করতেন, তারাও সংস্কৃত কাব্য চর্চা করতেন, এবং বিভিন্ন বাঙালি কবিরা তারাও সংস্কৃতে বিভিন্ন কাব্য রচনা করছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলতেছে যে যারা মুনি ঋষিরা, তারা সংস্কৃতেই মানুষজন তারা কথাবার্তা বলতেন, ঠিক আছে? এবং সংস্কৃতকে রাষ্ট্রভাষা করা হয়। শুধু তাই না, ওই পাখির ভাষাকে বন্ধ করে দেওয়া হয়, যে পাখির ভাষা চর্চা করা যাবে না। বোঝা গেল? এটা কখন? লক্ষণ সেনের সময়। এই জন্য আপনি বাংলা ভাষার যে প্রাচীন নিদর্শন আছে, কোনটা নাম কি? চর্যাপদ কি বাংলার এই ভূখণ্ডের মধ্যে পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? নেপালের রাজদরবারে। তো বাংলা ভাষার নমুনা নেপালের রাজদরবারে কি করে? যারা বাংলা ভাষা চর্চা করতো ওই সময়, বৌদ্ধরা, হ্যাঁ, বৌদ্ধরা চর্চা করতো, নিম্নবর্ণের হিন্দুরা চর্চা করতো। তাদেরকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে সেই সময় যে তারা পালায়ে, অনেক বৌদ্ধ তারা তিব্বতে চলে গেছে, নেপাল হয়ে তিব্বতে যাইতো। সো ওই জায়গায় বাংলা ভাষার ওই প্রাচীন নমুনাগুলো পাওয়া গেছে, এবং তার মধ্যে বিভিন্ন শ্লোকে বোঝা গেছে যে তারা নির্যাতিত হয়ে দেশ ত্যাগ করছে। তার মধ্যে একটা যে আপনা মাংসে হরিণা বৈরী, মানে হচ্ছে হরিণের নিজের মাংসই তার শত্রু। মানুষ হরিণ মানে কেন? হরিণ মারে কেন? মাংসের জন্য। সো নিজের মাংসই তার শত্রু। তো তাদের যে জাতিগত যে ব্যাপারটা, এটাই তাদের শত্রু, অনেকটা এরকম তারা বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, তো মোট কথা আমি এত কথা বলে তারা যেটা বোঝাতে চাচ্ছি যে ওই সময়টা, আরও কাহিনী আছে, এমনও একটা ইতিহাসের রেফারেন্স আছে যে বখতিয়ার খলজি যখন এই দেশে আসে, তখন বৌদ্ধরা তাকে গোয়েন্দাগিরি করে এই দেশে নিয়ে আসছে। এটা কিন্তু খুব স্ট্রং রেফারেন্স এই ইতিহাসের। তার মানে ওই সময় মানুষ এই ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচার জন্য উদ্গ্রীব অবস্থায় ছিল, যে আমরা মুসলমানরা এসে আমাদেরকে বাঁচাক। ঠিক তাই হয়েছে। আচ্ছা, এখন আমি বলতে চাই যে ওই যে 0 পয়েন্টের কথা আপনাদেরকে বলতেছি, ওই সময় বাংলাদেশের এলাকার অবস্থা একটু চিন্তা করেন। কী দেখেন তো? 1 নম্বর হচ্ছে ভাগীরথী নদীর এই পাশে এক পাশে ভাষা, ওই পাশে এক ভাষা, ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে এখানে ধর্মীয়ভাবে কিছু বিভক্তি আছে, রাইট? ধর্মীয়ভাবে বিভক্তি আছে। 2-3 নম্বর হচ্ছে সামাজিক বিকাশে কিছু বিভক্তি আছে, ভাষায় বিভক্তি আছে। আচ্ছা, এখন ডমিনেন্ট কারা? ডমিনেন্ট হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম পাশের মানুষজন, তারা হচ্ছে ডমিনেন্ট, আর আমরা হচ্ছি প্রজা, শাসিত। ওরা হচ্ছে রাঢ়ী, আমরা হচ্ছে বঙ্গীয়, নাকি? আচ্ছা, এই জন্য চিটাগাংয়ের মানুষ আমাদের কি বলে ডাকে বলেন?
হ্যাঁ, এই যে মিলছে। আমরা হচ্ছি বৈঙ্গা, আমরা বঙ্গদেশের অধিবাসী। ওরা তো আর বঙ্গ না, ওরা হচ্ছে হরিকেল। তাহলে আমরা এখন থেকে ওদেরকে হরিকেলই বলবো নাকি? ওরা যদি কয় বৈঙ্গা, আমরা বলবো হরিকিল্লা। হয়ে গেল সদবোধ। আচ্ছা, তাহলে আপনারা এই রাঢ়ী এবং বঙ্গা এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছে মোটামুটি। ওটা হচ্ছে রাঢ়ী ভাষা, রাঢ়ী কালচার। আর আমাদের এটা আমরা যদি বলি এটা আসবো আমরা এটা কি। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে মুসলমানদের আগমন। আমরা কি আগের এটা কি করলাম, মুসলমানদের আগমন। মুসলমানদের আগমন হচ্ছে মুসলমানরা কয়েকভাবে এখানে আগমন করছে। এই যে দেখেন লাল দাগ দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেখছেন? মুসলমানদের সাথে ইউসুফ আলাইহিসসালামের সময় থেকে মুসলমানদের সাথে বাংলাদেশের বাণিজ্যের যোগাযোগ, বোঝা গেল? বাণিজ্যের যোগাযোগ। এবং এই বাণিজ্যটা কিভাবে হইতো? তারা চীনে যাওয়া খুব কঠিন, চীনে যাইতে হয় মালাক্কা প্রণালী হয়ে, এদিক দিয়ে ঘুরে চীনে যাইতে হয়। সুতরাং ওই যেটা ছিল এখানে চট্টগ্রাম বন্দর বা এই এলাকার নারায়ণগঞ্জ দিয়ে তারা ঢুকতো, মেঘনা নদীর মোহনা দিয়ে ঢুকতো। মেঘনা নদীর মোহনা দিয়ে ঢুকে আস্তে 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 ব্রহ্মপুত্র পর্যন্ত চলে যেত। ব্রহ্মপুত্র হয়ে যারা একটা হলো তারা চীনে যাইতো। দুই নম্বর হচ্ছে তারা এই পথেও যাইতো, এই লাল পথটা দিয়ে তারা চীনে যেত। ঠিক আছে? এবং এবং ধারণা করা হয় যে হজরত আবু ওয়াক্কাস যিনি সাহাবি, উনি এই রাস্তা দিয়ে চীনে গেছে। যার কারণে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লালমনিরহাটে আপনি সাহাবি মসজিদ পাবেন, কারণ এই এলাকা দিয়ে তারা সেই সময় বাণিজ্যে যেত। এই জন্য লালমনিরহাট ব্রহ্মপুত্রের পাশে ওইখানে আপনি সাহাবি মসজিদ পাবেন, যেখানে হিজরি 69 সন লেখা আছে। এবং এই শিলালিপিটা রংপুরের তাজহাট জমিদার বাড়িতে এটা এখন সংরক্ষিত আছে। তাহলে আপনার এটা আমরা বুঝে গেলাম। তাহলে কয়েকভাবে বাংলাদেশে ইসলাম আসছে, তার মধ্যে একটা হচ্ছে ব্যবসায়ীদের দ্বারা। নদীপথে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করত, যার কারণে বিশেষ করে চিটাগাং এবং নোয়াখালী এলাকায়, এই জন্য চিটাগাং এবং নোয়াখালী এলাকায় ওদের ভাষার মধ্যে প্রচুর পরিমাণ আরবি শব্দ। বাংলা ভাষায় এত পরিমাণ আরবি শব্দ নাই। ঠিক আছে? মানে হাফ অফ দ্য ওয়ার্ডস অফ চিটাগাংয়ের ভাষায় আর শব্দ হচ্ছে আরবি। আমি খাবো না, এটার চিটাগাংয়েরা কি বলে? আই ন খায়ুম, নাকি? খাবো না বাংলায় বলি আমরা, নাটা পরে বলি, ওরা না বলে আগে। এই আরবিতে সব মানে ভাষা কিন্তু এরকম। লা আদ্রি, আমি জানি না, লাটা আগে। ঠিক আছে না? তো সুতরাং এই বিষয়গুলো আছে। আচ্ছা, এরপর হচ্ছে পাহাড়পুর, নওগাঁর পাহাড়পুরে আব্বাসী আমলের মুদ্রা পাওয়া গেছে। সুতরাং এগুলো থেকে প্রমাণ হয় যে এখানে আরো অনেক আলোচনা করছে। মোট কথা, ব্যবসায়ীরা সেই সময় মুসলিম কমিউনিটি তৈরি করছে নদীর পারে পারে বিভিন্ন জায়গায়, যার কারণে আগে থেকেই বাংলাদেশি মুসলমানরা ছিল। 2 নাম্বার, তবলিগরা এই বিভিন্ন দেশে দেশে যায় না, জানেন তো? বিদেশের জামাত গিয়ে কোথায় যায়? ওই এলাকায় যে মুসলমান কমিউনিটি থাকে, তো স্বাভাবিকভাবে দায়ীরা ওই এলাকার মুসলমানদের কাছে আগে যাবে, ঠিক না? তো ওই রকম সুফিরা যারা আসতেন, যেহেতু এই এলাকায় একটা এক্সিস্টিং বিশাল বড় একটা মুসলিম কমিউনিটি জায়গায় জায়গায় ছিল, সেই কারণে সুফিরা মোটামুটি নবম শতক থেকেই তারা এখানে, বখতিয়ার খলজি আসার 200-300 বছর আগে থেকেই সুফিরা এখানে আসা শুরু করছে। এই যে কয়জন সুফির নাম এখানে আছে, তারা বখতিয়ার খলজির আগেই, বখতিয়ার খলজি আসছে 1204 সালে, আর এর আগেই 200-300 বছর ধরে এই সুফিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মেহনত করছেন। তাহলে আমাদের যে ব্লাড, এখন আমরা যে বাংলাদেশি আমরা যে মানুষরা আছি, বাঙালি সকল, এটা নিয়ে আমরা সামনে হয়তো আলোচনা হবে। আমাদের যে ব্লাড, এই ব্লাডের মধ্যে কারা কারা আছে দেখেন। প্রথম কথা হচ্ছে যারা অনার্য অহিন্দু জনগোষ্ঠী, যারা পাখির ভাষায় কথা বলে, সেই মানুষগুলো আমাদের পূর্বপুরুষ, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে নিম্ন বর্গের হিন্দুরা আছে, যারা ব্রাহ্মণদের হাতে জাতপাত এগুলোর কারণে যারা নির্যাতিত নিপীড়িত, তারা আছে। 3 নাম্বার হচ্ছে যারা নিপীড়িত বৌদ্ধ, আমরা কেবলই দেখলাম যে বৌদ্ধরা পালায় চলে গেছে তিব্বতে, সেই বৌদ্ধ জনগোষ্ঠী আছে যারা হিন্দুদের হাত থেকে বাঁচার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটাকে বলা হয় সোশ্যাল লিবারেশন থিওরি। কয়েকটা থিওরি আছে এলাকার মানুষ মুসলমান হওয়ার পিছনে, তার মধ্যে একটাকে বলে সোশ্যাল লিবারেশন, মুসলমানরা এসে তাদেরকে মুক্তি দান করছে। আরেকটা আছে, সেটা হচ্ছে উচ্চবর্ণের হিন্দুরা প্রচুর পরিমাণে মুসলমান হয়েছে। যারা বলে যে শুধুই আমরা নিম্নবর্ণের মুসলমান, এটা ভুল কথা। নিম্নবর্ণের হিন্দু না, বরং উচ্চবর্ণের হিন্দুরা প্রচুর মুসলমান। কেন মুসলমান হয়েছে? কারণ হচ্ছে যখন মুসলমান শাসন, যখন মুসলমান রাজাদের নবাবী আমল, সুলতানি আমল, সেই সময় একটা সফট প্রেশার কাজ করে। কি কাজ করে? উচ্চ পদে যাওয়ার একটা ইচ্ছা কাজ করে, নাকি? হ্যাঁ, রাজার সুদৃষ্টি পাওয়ার একটা ইচ্ছা কাজ করে, যার কারণে এই সফট প্রেশারের কারণে প্রচুর পরিমাণে উচ্চবর্ণের হিন্দুও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেমন ঈসা খানরা চিনেন তো আপনারা, সোনারগাঁওয়ের ঈসা খান, তার ছেলে মুসা খান। হ্যাঁ, এর দাদা ছিল হিন্দু এবং সে উচ্চবর্ণের ব্রাহ্মণ ছিল এবং সে অর্থের দায়িত্বে ছিল সুলতানের। পরবর্তীতে সে মুসলমান হয়, নাকি সে বা তার ছেলে কালিদাস রায় মুসলমান হয়, তার সন্তান হচ্ছে ঈসা খান। তাহলে ঈসা খান কি বাংলার ছেলে না বাইরের ছেলে? অথচ এই গত পাঠ্যপুস্তকে, এই ভারতীয় যে পাঠ্যপুস্তক আমাদের পড়ানো হচ্ছিল, ওখানে কিন্তু ঈসা খানকে বাইরের লোক বলে প্রমাণ করা আছে, মানে বলা আছে আর কি। আচ্ছা, এরপর আমাদের মধ্যে আরও ব্লাড আছে কাদের? আরব বণিকদের। বিশেষ করে চিটাগাং এলাকার মানুষ যদি ধরা হয়, তাদের জিনিওলজি দেখা হয়, অনেকেই দেখা যাবে যে তারা আরবদের বংশধর। এছাড়া ইরানি তুরানি যারা দায়ীরা আসছেন, দায়ীরা তো একা একা আসে নাই। শাহজালালের সাথে কতজন আসছে?
360 জন আসছে, এরকম বহু মানুষ তারা আসতেন দাওয়াতের কাজে, তাদের ব্লাড আছে। এছাড়াও যারা তুর্কি এবং পার্সি সেনাদল, যারা খলজি আমাদেরকে শাসন করছে, নবাবী সুলতানি শাসন করছে, তাদের যে সৈন্যরা ছিল, লাখ লাখ সৈন্য ছিল। একজন খ্রিস্টান পাদ্রী আমাদেরকে রিপোর্ট দিচ্ছে যে সে যখন গৌর এলাকার পাশ দিয়ে গেছে সেখানে 2 লক্ষ মুসলমান সৈন্য ছিল। তো সেই সৈন্যরা কি এদেশ থেকে চলে গেছে নাকি? এরা এদেশে বিয়ে শাদী করছে, এদেশে বাচ্চা কাচ্চা পয়দা করছে, তাদের ব্লাড আমাদের মধ্যে আছে। তো এই কয়টা থিওরি, সোশ্যাল লিবারেশন থিওরি, প্যাট্রোনেজ থিওরি, ইমিগ্রেন্ট থিওরি, আপনাদের বিরক্ত লাগতেছে? আচ্ছা, ঠিক আছে। এইবার দেখেন, এখানে আমি সুলতানি আমলে যারা সুলতান আছে তাদের লিস্ট আছে এখানে, ঠিক আছে? এরা সবাই বাংলাদেশের সন্তান, অথচ তাদেরকে বলা হয় এমনভাবে যে মুসলমান মানেই এই দেশের বাইরের। দেখেন ফখরুদ্দিন মুবারক শাহ, সে নোয়াখালীতে তার জন্ম, তাহলে এই লোকটাকে কি বলা যাবে? ওই যে বলেন শেখ, আমাদের খুনি শেখ হাসিনার বংশ আসছে কোথেকে? ইরাক থেকে নাকি? তা ইরাক থেকে ধরে নিলাম, সত্যি ধরে নিছি, তো ইরাক থেকে আসার পরে শেখ মুজিব, আচ্ছা ভালো কথা, এখন কি শেখ মুজিবকে বলবো সে দেশের বাইরের লোক? হ্যাঁ, তার জেনারেশন আসছে, সেই জেনারেশন এখানে আরও 10টা জেনারেশন পয়দা করছে, এরপর বলার সুযোগ আছে যে লোকটা বাইরের লোক? তা এই যে সমস্ত সুলতানরা, এরা সবাই এই এলাকায় জন্ম, এই এলাকার আলো বাতাসে মানুষ। এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি এই মাটিতেই জন্মেন এবং তিনি বিক্রমপুরের এক বাঙালি ব্রাহ্মণ নারীকে বিয়ে করছে। আর আমাদের জামাই তো, এরা বলার সুযোগ আছে এই লোক বাইরের লোক? এখানে জন্ম, এখানেই বিয়ে, এখানেই মৃত্যু। সিকান্দার শাহ, তার মা কি এদেশের মেয়ে? ঠিক আছে না? তারপরে যদি বলি যে গিয়াসুদ্দিন আজম শাহ, তার মা এদেশের মেয়ে। তারপরে যে আরও আছে যেগুলো, এই যে আমি লিখে রাখছি, এগুলো এত কিছু বলার সুযোগ নাই। মোট কথা, এরা সবাই এদেশের মানুষ, এরা সবাই এদেশের মানুষ। এখন আমরা একটু দেখব হিন্দু ঐতিহাসিকরা কি বলতেছে। দেখেন, তুর্কি এবং অন্যান্য বিদেশি বিজাতাগণ 2-4 পুরুষের মধ্যেই বাঙালি বনিয়া গেল। কি বনিয়া গেল? বাঙালি বনিয়া গেল। বাংলায় উপনিবিষ্ট বিদেশি মুসলমানদের বাঙালি স্ত্রী গ্রহণ করিতে হইতো এবং তাহাদের সন্তানরা ভাষায় বাঙালি হইতো। হয়ে গেল? এদেরকে বিদেশি বলার কোনো সুযোগ আছে? হ্যাঁ, তাহলে এই যে ভারতীয় বয়ান, ইতিহাসের যে ভারতীয় বয়ান, তারা হিন্দুত্ববাদী বয়ান, তারা যে আমাদেরকে বলতেছে মুসলমানরা তোমরা বিদেশি, এর চেয়ে ডাহা মিথ্যা কথা হতে পারে? দেখেন কি বলতেছে ডক্টর দীনেশ চন্দ্র সেন, কি বলতেছে? গৌরদেশ মুসলমানদের অধিকারে হয়ে গেল, তারা ইরান তুরান যে দেশ থেকে আসুক না কেন বঙ্গদেশ বিজয় করে বাঙালি সাজিলেন। ওকে, উনি আলো বলছেন যে হিন্দুর নিকট বাংলা যেমন নিজের, মুসলমানের নিকট তার চেয়েও বেশি নিজের হয়ে গেল। এমনকি বঙ্গ সাহিত্যকে মুসলমানের সৃষ্টি বললেও বেশি বলা হবে না, তারা বাংলা কথা কহিতে এবং লিখিতে জানিতেন। এমনকি তাদের রাজদরবারে অফিসিয়াল ভাষা বাংলায় ছিল, এটাও ইতিহাসের রেফারেন্স আছে। তাহলে এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, দেখেন বাংলা শব্দটার উৎপত্তি কবে থেকে? বাংলা শব্দটার উৎপত্তি, এই যে বাংলা যে একটা আইডেন্টিটি, একটা ওভারঅল যে আমরা বাঙালি পরিচয় দিতে চাই, বা বাঙালি যে পরিচয়, হ্যাঁ, একটা আইডেন্টিটি, এই আইডেন্টিটিটা প্রথম তৈরি করেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। অথচ জাতির পিতা তাকে বলতেছি না আমি। এই যে এলাকাভিত্তিক যে একটা মানে জাতিবোধ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? জাতিবোধ বা জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধটা প্রথম তৈরি করে হিন্দু মুসলিম নির্বিশেষে সবার মধ্যে, এই এলাকার মানুষের মানে এক জায়গায় বসবাস করার কারণে আমরা যে একটা জাতি, এই যে জাতিবোধ, এই বোধটা সবার আগে তৈরি করে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ সমস্ত ছোট ছোট জনপদগুলোকে দখল করে নিয়ে বাঙ্গালাহ নামে একটা বিরাট দেশ তৈরি করে সর্বপ্রথম। ঠিক আছে? তাহলে বাঙ্গালা মানে বাঙালি নাকি? বাঙ্গালার যারা অধিবাসী, তাহলে বাঙ্গালা এবং বাঙালি এই আইডেন্টিটির সৃষ্টি মানে তৈরি করছে কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই দেখেন এখানে জিনিসটা আমি আনছি। শুধু তাই না, এটা অনিরুদ্ধ রায়ের একটা আর্টিকেল, একটা রিসার্চ আর্টিকেল। ওখানে উনি বলতেছেন যে দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ইথোস, মানে বাঙালি হিসেবে যে পরিচয়টা, এই পরিচয়টা সর্বপ্রথম ওই টাইমে শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন বাঙ্গালা মানে শাহী বাঙ্গালা উপাধি নেয়, তখন দিল্লির এক রাজা, কি যেন নাম, কি তুগলক, ফিরোজ শাহ তুগলক না কে যেন, সে আক্রমণ করে বাংলাদেশে এবং এর আক্রমণ করার পর তারপর রেজিস্ট করে। সেই যে রেজিস্ট্যান্স, এর ফলে হিন্দু মুসলমান সবাই ঝাঁপায় পড়ার মধ্যে, যার কারণে এই বাঙালি যে একটা ব্যাপার, এই ব্যাপারটা এই সময় তৈরি করে শামসুদ্দিন ইলিয়াসের সময়। এবং তখন এই যে দ্য বেঙ্গল ওয়াজ ফাইটিং অ্যাজ অ্যান ইউনিফাইড অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রেটেড স্টেট। বোঝা গেছে? তার মানে কোনোভাবেই এই দেশে আমাদেরকে তারা আদারিং করতে পারবে না, এই দেশ আমাদের। এইটা যদি আমরা যদি, ওরা তো বাঙালি শব্দটা নিয়ে নিছে, তুমি যদি নিয়েও নাও স্টিল এটা আমাদের, এখান থেকে আমাদেরকে সরাইতে পারবে না। আচ্ছা, এখানে আমি একটু আনার চেষ্টা করছি যে ওই সময় তারা হিন্দুদেরকে কীভাবে চাকরি দিতেন, হাই অফিসিয়াল। হ্যাঁ, ওই সময় হিন্দুরা নির্যাতিত ছিল না, তাদেরকে বড় বড় পোস্টে চাকরি দেওয়া হতো। এখানে সব লিস্টগুলো আছে, আপনারা পরে দেখে নিন। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে এই ভাগীরথী নদীর পূর্ব পার এবং পশ্চিম পার খুব সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট। ভাগীরথী নদীর পশ্চিম পারে হিন্দু ধর্ম বিকশিত হয়েছে,
কারণ ওইখানে আর্যদের শহরগুলো ছিল, আর ভাগীরথী নদীর পূর্ব পাশে সেখানে বিকশিত হয়েছে ইসলাম। সেখানে মুসলমানরা এসে দখল করে, শুধু তাই না, আমাদের যে সুফি যারা ছিলেন তারা গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাজ করছেন। সেখানে তারা যারা নিম্নবর্ণের হিন্দু, তাদের শিক্ষা, তাদের লঙ্গরখানায় তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদেরকে সামাজিক সম্মানের মধ্যে নিয়ে আসা সমস্ত কাজগুলো তারা ওই সময় করছেন, যার কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। দেখেন পৌরে তিনি 2 লাখ মুসলমান শোনা দেখছে। এক পাদ্রী মেঘনা নদীতে নারায়ণগঞ্জ পর্যন্ত সফর করছে, আর বলতেছে দুই পাশে যা দেখছে সব মুসলমান। ঠিক আছে। আর অন্যদিকে হুগলি জেলা ভ্রমণ করছে, উনি বলতেছেন পুরো এলাকার মানুষ মূর্তি পূজক। তার মানে এই ভাগীরথী নদীর এপার ওপার, এটা খুব সিগনিফিকেন্ট, আমাদের বোঝার বিষয় আছে। সুতরাং যেহেতু দুই অঞ্চলের মেটাফিজিক্স ইজ ডিফারেন্ট, যার কারণে দুই অঞ্চলের কালচার আলাদা। দেখেন এখানে পড়বেন, এটা আপনারা পরে পড়ে নিন, এখানে এত আলোচনার সুযোগ নাই। এটাই তো কালচার, তো এটাই নাকি? আমি যখন লিখছি এর বাইরে কোনো কালচার আছে? ভাষা, ধর্মবিশ্বাস, রীতিনীতি, উৎসব, জীবনবোধ, পোশাক, দৃষ্টিভঙ্গি, খাবার, এটাই তো কালচার। সো দেখেন, আমি এখানে দেখানোর চেষ্টা করছি কিভাবে হিন্দু মেটাফিজিক্স এবং মুসলিম মেটাফিজিক্স দুই অঞ্চলের কালচারকে শেপ করছে, এবং একই সাথে দুই এলাকার ভাষাও ডিফারেন্ট হয়ে গেছে। আমি আগেই বলছি যে রাঢ় অঞ্চলের পশ্চিম পাশে, সেখানে ভাগীরথীর পশ্চিম পাশে, সেখানে কি কোন ভাষা চর্চা হইতো? সংস্কৃত। সুতরাং ওই এলাকার যে বাংলা ভাষাটা, সেটা কি ছিল? সংস্কৃত বহুল বাংলা ভাষা। আর এই অঞ্চলে যেহেতু এই এলাকায় মুসলমানদের শাসন বেশি, মুসলমানদের দাওয়াতি মেহনত বেশি, শিক্ষা দীক্ষা মুসলমানদের হাতে, সুতরাং এই অঞ্চলের মানুষের ভাষার মধ্যে প্রচুর পরিমাণে আরবি, ফার্সি এই ধরনের শব্দগুলো ছিল। শুধু তাই না, এই এলাকার মানুষ আরবি হরফে বাংলা লিখত। মানে একই সাথে বাংলা ভাষাটা আরবি হরফ এবং বাংলা হরফ সমান তালে সুলতানি আমল থেকে শুরু করে 700 বছর রান করছে। ঠিক আছে, যে কয়েকটা লাল অক্ষর আমি কয়েকটা লিখছি, হ্যাঁ, আলাওলের পদ্মাবতী, এগুলো সব আরবি হরফে লেখা বই। এই দেখেন আমি একটা উদাহরণ নিয়ে আসছি এখানে। হ্যাঁ, এটা আরবিতে লিখিত, এটা কিন্তু বাংলা, আরবি না কিন্তু, উর্দুও না। হ্যাঁ, এটা কিন্তু বাংলা ভাষা লেখা, ঠিক আছে না? তাহলে আপনাদের কাছে এখন আমার যেটা উপস্থাপন, সেটা হচ্ছে বাংলা শব্দটা কে দিল? বাঙ্গালা নামে যে একটা ভূখণ্ড, এটাকে আনলো। বাঙালি নামের যে একটা পরিচয়, এটা কাদের হাতে? তাহলে বাংলা ভাষাকে মুক্তি দিল কারা? বাংলা ভাষা তো খুব একটা নির্যাতিত ভাষা ছিল, এটাকে মুক্তি কারা দিল? বাংলা ভাষায় সাহিত্য রচনায় উৎসাহ দিল কারা? পূর্ণাঙ্গ বাংলার মানে প্রোটো বাংলা থেকে, প্রোটো বাংলা যেটাকে আমি বাংলা ভাষার একটা ইম্যাচিউর্ড স্টেট বলতেছি, সেখান থেকে ম্যাচিউর্ড বাংলা তৈরি হলো কাদের হাতে? আমরা যে বলি না যে আমি ভালো আছি, এই যে আছত, আস্ত, হামি আস্ত, এটা কোন ভাষা থেকে আসছে? ফার্সি। আমি ভালো আছি, এই যে আছি থাকাটা, আই এম, ইংরেজি ভাষা এটা কি বলে? এটা আগে, ফার্সি ভাষায় পরে। হ্যাঁ, এই যে বিষয়টা। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এবং বাংলা ভাষাও দুই রকম হয়ে গেছে, একটা রাঢ়ীদের সংস্কৃত বহুল বাংলা, আর একটা আমাদের আরবি ফার্সি মিশ্রিত বাংলা। এবং আমাদের পূর্বপুরুষ মুক্তি পেল। ঠিক আছে, এই মোটামুটি এখানে এইটুকু আমার আলোচনা। এখন আসছে ব্রিটিশ। কে আসছে? এই ছিল অবস্থা এখন পর্যন্ত। এখন ব্রিটিশ চলে আসছে। ব্রিটিশ আসার সময় যে ঘটনা ঘটছে সেটা হলো, হিন্দুরা আগে থেকেই একটা ভালো পোস্ট পজিশনে ছিল। এই যে মুর্শিদ কুলি খানের সময় থেকে হিন্দুরা যত আমাদের ভূমি ব্যবস্থাপনা, অর্থনৈতিক দায় দায়িত্ব, এগুলো হিন্দুরা দেখত। হ্যাঁ, হিন্দুরা এই জায়গাগুলোতে মোটামুটি দখল। মুর্শিদ কুলি খান কিন্তু সাবেক হিন্দু, মানে কনভার্টেড। এনিওয়ে, এটা জানি না কি ইতিহাস, কি আসলে তার কি উদ্দেশ্য ছিল কে জানে। বাকি মানে মুসলমানরা দেখতো প্রশাসন এবং সামরিক বিষয়গুলো মুসলমানরা দেখতো, আর অর্থনৈতিক এবং ভূমি ব্যবস্থাপনাগুলো দেখতো মেইনলি হিন্দুরা। তো ব্রিটিশরা এসে যখন দেওয়ানি লাভ করলো, দেওয়ানি মানে তো জানেন, ট্যাক্স কালেকশন করার যে অধিকারটা লাভ করলো, এই দেওয়ানি লাভ করার পরে তাহলে কাদের সাথে তাদের সখ্যতা হবে? আর পরাজিত করছে কাদের? মুসলমানদের। শাসন নিয়ে নিয়েছে কার কাছ থেকে? মুসলমানের কাছ থেকে। বিচার নিয়ে নিয়েছে কার কাছ থেকে? মুসলমানের কাছ থেকে। তাহলে মুসলমানের সাথে সম্পর্কটা খারাপ হবে, হিন্দুদের সাথে সম্পর্কটা ভালো হবে? এটা তো খুব ইজি ব্যাপার। সুতরাং তাদের সাথে হিন্দুদের সম্পর্ক ভালো হয়, এবং শুধু ভালোই হয় না, হিন্দুরা তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য, সহযোগিতা, তাদের ব্যবসায়ী, ইনভেস্টমেন্ট। ওই সময় বিখ্যাত একটা ব্যাংকার পরিবার ছিল, জগৎ শেঠ পরিবার। হ্যাঁ, বাংলা এবং বিহার মিলে তাদের বিশাল ব্যাংকিং বিজনেস ছিল। তারা ব্রিটিশদেরকে বিভিন্ন রকম ঋণ টিন দিত। তো যার কারণে ওই সময় ব্রিটিশদের বিভিন্ন এজেন্সি হাউসগুলো ছিল, মানে ট্যাক্স কালেকশন করার জন্য। সেইগুলোতে নায়েব, গোমস্তা এগুলো হিসেবে তারা চাকরি করতো হিন্দুরা। হ্যাঁ, এবং সেই সাথে তারা ইনভেস্ট করতো, লাভ করতো, প্রচুর প্রপার্টি করছে সে সময় কয়েকজন মানুষ। প্রচুর পরিমাণে তাদের ব্রিটিশদের সাথে থেকে অনেক প্রপার্টি করছে, এবং এই প্রপার্টি করতে গিয়ে আমাদের তো লুটপাট করছে না, দুর্ভিক্ষ হয়েছে না আমাদের বাংলায়? প্রচুর দুর্ভিক্ষ হয়েছে, 4 কোটি মানুষ মারা গেছে দুর্ভিক্ষে। হ্যাঁ, প্রায় 10টার উপরে দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে ওই সময়।
তো যাই হোক, তো এই যে অতিরিক্ত যে সম্পদ তারা উপার্জন করলো, এই সম্পদ ব্রিটিশের জন্য একটা সমস্যা হয়ে দেখা দিল। ব্রিটিশরা দেখতেছে যদি এই সম্পদকে আমি, এই ব্ল্যাক মানিগুলোকে যদি আমি হোয়াইট মানি করে না দেই, তাহলে এই সম্পদগুলোকে ওরা ইনভেস্টমেন্ট করবে ব্যবসায়, আমাদের সাথেই ব্যবসায়ী প্রতিযোগিতা তৈরি হয়ে যাবে তখন। অতএব কী করতে হবে? চিরস্থায়ী বন্দোবস্ত আসছে। কি আসছে? চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে ঐতিহ্যবাহী মুসলমান তালুকদার জমিদার পরিবারগুলো ছিল, এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল। সূর্যাস্ত আইন নাম শুনছেন আপনারা? সূর্যাস্তের আগে যদি খাজনা দিতে পারো তাহলে জমিদারি থাকবে, আর যদি খাজনা দিতে না পারো জমিদারি শেষ। ওই জমিদারিগুলো নিলামে উঠলো। এই জমিদারিগুলো কারা কিনলো? এই যে যারা এতদিন পর্যন্ত প্রচুর পরিমাণে ব্ল্যাক মানি উপার্জন করছে, এরাই যিনি জমিদারিগুলো কিনে নিল। এই কারণে উইকিপিডিয়াতে 333টা জমিদার বাড়ির লিস্ট আছে। এই 333টা জমিদার বাড়ি যে এই পূর্ববঙ্গে, এই জমিদারের মধ্যে মাত্র 34 জন মুসলমান, 10%, আর বাকি 90% জমিদার। কিন্তু জনগণের 80% কিন্তু মুসলমান। জনগণ 80% মুসলমান, আর জমিদারের 90%। ওকে, ফাইন, হয়ে গেল। একই সাথে সেই সময় 1690 সালে কলকাতা শহর তৈরি হলো। সুতরাং এদের সাথে ক্লোজ কানেকশনের কারণে কলকাতা শহর ভরে উঠলো মুসলমান না হিন্দুতে? হিন্দুতে। এবং অধিকাংশ এরা উচ্চবর্ণ হিন্দু, নিম্নবর্ণ হিন্দু না, এরা সব উচ্চবর্ণ, ব্রাহ্মণ, কায়স্থ, হ্যাঁ, তারপর ক্ষত্রিয় যে বংশগুলো আছে তারা। এই যে দেখেন এখানে 30টা ফ্যামিলির তালিকা আছে। এই 30টা ফ্যামিলি যারা ওই সময় ব্রিটিশদের সাথে থেকে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে, সেই 30টা ফ্যামিলি, তাদের মধ্যে প্রতিটা ফ্যামিলি, সব ফ্যামিলি উচ্চবর্ণ হিন্দু। আচ্ছা, গেল। এবার আমরা একটু দেখি মুসলমানদের সাথে ব্রিটিশদের সম্পর্কটা তাহলে কেমন ছিল। আর এটা বলার দরকার আছে? এটা আপনারা পড়ে নিন। মুসলমানরা তাদের জন্য অত্যধিক বিপজ্জনক। হ্যাঁ, মুসলমানরা তো একের পর এক ফকির বিদ্রোহ, এই বিদ্রোহ, সেই বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ করতেই আছে। মানে ব্রিটিশদের এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় নাই। হ্যাঁ, এই যার কারণে যে কী লিখছে দেখেন, এটা আপনার পরে পড়ে নিন। তারা মুসলমানদেরকে মোটেই পছন্দ করতো না। তাহলে এই এলাকায় মুসলমানদের সমস্ত এজেন্সিকে ধ্বংস করতে হবে এখন নাকি? মুসলমানরা যে আমাদের জন্য এত থ্রেট, আমি কি করব? আমার জন্য থ্রেট যে, তার জন্য আমি কী করবো? তার সব কিছু ধ্বংস করে দেবো। মুসলমানদের আইন বিচার ব্যবস্থা ধ্বংস করবো, তাই না? 2 নম্বর হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবো। কীভাবে ধ্বংস করবো? মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় সেই সময় প্রচুর পরিমাণে কত মাদ্রাসা ছিল? এই বেঙ্গল এলাকায় 80,000 মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসাগুলোর যে লাখেরাজ সম্পত্তি অধিগ্রহণ আইন তৈরি করে এক রাতের মধ্যে সব সম্পত্তি তারা ব্রিটিশরা গ্রহণ করে ফেললো। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। তো এইভাবে করে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। তারপর হচ্ছে মুসলমানের ভাষা, সংস্কৃতি এবং আত্মপরিচয়কে ধ্বংস করতে হবে। এই দেখেন, ব্রিটিশরা হাত দেওয়ার আগে আমাদের ভাষা কেমন ছিল দেখেন। এখানে এটা আমি ডক্টর মোহাম্মদ আজমের একটা বই আছে, আপনারা পড়তে পারেন। এটা বাংলা ভাষার উপনিবেশায়ন, খুব চমৎকার একটা বই। এই বইটা থেকে আমি মনে হয় এটা নিচে নাকি অন্য জায়গা থেকে আমি শিওর না। দেখেন এই এলাকার মধ্যে এই বইয়ের যে, এটা বই না, এটা যে আছে, এটা হচ্ছে একটা অভিযোগপত্র। দেখেন কি লিখছে, একজন হিন্দু লিখছে, আমাকে এবং আমার সাওয়াল শ্রীমান ভগবন্ত নারায়ণ কুণ্ডর সহিত বেহুরমত করিয়া, বেহুরমত মানে অসম্মান করিয়া, হ্যাঁ, করিয়া পহরাতে কয়ত করিয়া, মানে প্রহরাতে কয়েদ করিয়া, পাহারাতে কয়েদ করিয়া আনিলেন গোসাইর তরফ লোকে বাড়ির ঘর খুদিয়া মাল আমোয়াল লুটতরাজ করিল, মাল আমোয়াল লুটতরাজ করিল। আমাদেরকে রঙ্গপুর মোকামে আনিয়া পহরাতে কয়েদ করিয়া রাখিয়াছেন, আমার সাওয়ালকে বেরি দিয়া রাখিয়াছেন। কোম্পানি বাহাদুরের শরণাগত হইয়া আমি আওলাদ বুনিয়াদ সমেত এখানে হয়রান হইলাম আর কি। তাহলে এখানে এই দেখেন, এই ছিল আমাদের ভাষা। এর মধ্যে প্রচুর পরিমাণে আরবি শব্দ, ফার্সি শব্দ, তুর্কি শব্দ ভর্তি। এই উপরের প্যারাটা দেখেন, শ্রীরাম গরিব নওয়াজ সালামত, আমার জমিদারি পরগনে কাকজল একটা এলাকার নাম, 2 গ্রাম দরিয়া শিকিস্তি হইয়াছে, মানে দরিয়ায় ডুবে গেছে আর কি। সেই 2 গ্রাম পয়স্তি হইয়াছে, মানে এরা বুঝবেন না যে এটা এখন বাংলা আসলে, কিন্তু এটা আসল বাংলা ছিল ব্রিটিশরা হাত দেওয়ার আগে। এই যে এটা এখানে দেখতে পারেন যে ওই সময়কার বাংলাটা কেমন ছিল। এই শব্দটা আমি ইচ্ছে করে নিয়ে আসছি, দে লিটারালি রেপড আওয়ার মাদার টাং। তারা আমাদের বাংলাকে ঠিক এই কাজটাই তারা করছে। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ যখন তৈরি হলো, তারপরে তারা এই ব্রিটিশ এবং ব্রাহ্মণ, এই মুসলমানদের কি নষ্ট করতে হবে? তাদের ভাষা, সংস্কৃতি, আইডেন্টিটি নষ্ট করতে হবে। সুতরাং এরা মিলে যোগ সাজস করে তারা বাংলা ভাষাকে উপনিবেশায়ন করছে। বাংলা ভাষাকে উপনিবেশনটা কি করে দেখেন, হ্যালহেড সাহেব তিনি একটা বাংলা ব্যাকরণ লিখছেন, কিন্তু সংস্কৃত ব্যাকরণের আদলে। কারণ সে ধরেই নিছে শুরুতে যে বাংলা ভাষা সংস্কৃত ভাষাতে আসছে। কেন বলেন তো? কারণ সে পরিচিত কোন ভাষার সাথে? রাঢ়ী বাংলার সাথে পরিচিত সে। এবার বুঝে গেছে ব্যাপারটা? ভাগীরথী নদীর ওই পারে যে সংস্কৃত বহুল রাঢ়ী বাংলা, ওই বাংলাকে সে আসল বাংলা মনে করছে। আর এই পাশে যে বিপুল পপুলেশন ভিন্ন একটা ভাষায় কথা বলে, এটা সে তার মাথায় নাই। সুতরাং সে কি করলো, সে ওইটাকে সংস্কৃত ভাষার আদলে সাজাইলো। উনি বললেন যে 75% শব্দ বাংলার আসলে সংস্কৃতই,
কারণ সে ওই ভাষাটা পাইছে, ওই ভাষা দেখছে। এখন সংস্কৃত উচ্চারণকেই সে বাংলা উচ্চারণ হিসেবে নিল এবং বিপুল সংখ্যক ফার্সি ক্রিয়াপদ বাদ দিয়ে দিল। এমনিতেই ভাষার মধ্যে সবচেয়ে কম থাকে ক্রিয়াপদ, ক্রিয়াপদ কম না, খুবই কম থাকে ক্রিয়াপদ। তার মধ্যে 118টা ক্রিয়া যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আর কিছু থাকে সেই ভাষার? ঠিক আছে। তারপর হ্যালহেড কি বললো যে তাদের লেখায় দেখেন পড়েন, তারা না পারে শব্দ বাদ দিতে, না পারে বাক্য গঠন করতে, তাদের লেখায় আরবি, ফার্সি, হিন্দুস্তানি শব্দে ভর্তি। মানে আমাদের মুখের ভাষাটাকেই সে ট্রল করতেছে। তার মানে তার কথা হচ্ছে বাংলাভাষীরা বাংলা পারে না, আর তুমি আসছো হ্যাঁ লালমুখো সাহেব তুমি বাংলা পারো নাকি। সুতরাং ওদের বাংলাকে সংস্কৃতের সাথে মিলাই ঠিক করে দেওয়ার যে মহান দায়িত্ব, সেই দায়িত্বটা সাহেবরা নিলেন। এবং এই সাহেবদের সাথে সহযোগিতা করছে কে? কোন এক্সপার্টরা? সংস্কৃত এক্সপার্টরা। আরেকজন ভদ্রলোক ছিল উইলিয়াম কেরি, মাথা মানে আরেকজন মানে কি বলে এটাকে নাক গলানো লোক আর কি। তিনি কে কাজটা করলেন, ওই হ্যালহেড সাহেব যেগুলোকে তাও রাখছিলেন উনি সেটাগুলোকে বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, আর বাংলা ভাষার প্রথম অভিধান লেখেন এই ফরেস্টার সাহেব। ফরেস্টার সাহেব কী করলেন, তার মূলনীতি ছিল যে সমস্ত তদ্ভব এবং বিদেশি শব্দকে বাদ দিয়ে দিব, এটা এই মূলনীতি রেখে সে তার অভিধানে সব কালেকশন করলেন। এবং উইলিয়াম কেরি বলতেছেন যে বাংলা ভাষার 75% শব্দ সংস্কৃত, সুতরাং তার এই বইটা যে লিখছে এটা খুব সুন্দর ফাইন একটা বই হয়েছে। দেখেন কি কি বাংলা শব্দ, দেখেন হলুদ টুক পড়েন, দেখেন বুঝেন নাকি এগুলো বাংলা শব্দ। এই বাংলা শব্দগুলো তিনি তার অভিধানে গ্রহণ করলেন। আর কি করতে মন চায় কন? ওই যে একটা মিম আছে না, এক লোক পাকিস্তানের এক সাপোর্টার যে তাকায় থাকে ওইভাবে তাকায় থাকা ছাড়া আর উপায় আছে যে এটা বলে বাংলা। দেখেন অবস্থা। যাই হোক, এই যে দেখেন উইলিয়াম কেরি নির্ভর করতেন মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার নামে একজন সংস্কৃত পণ্ডিতের উপরে, এবং যার কারণে সেই সমস্ত পণ্ডিত কাজে না আসলে পরে পেপারই পাবলিশ হতো না। দেখেন কি লিখছে, সজনী কথা দাস লিখছে, সাহেবরা সুযোগ পেলে আরবি ফার্সির বিরোধিতা করতেন এবং বাংলা সংস্কৃতি প্রাধান্য দিতেন। ফলে 10-15 বছরের মধ্যেই বাংলা গদ্যের চেহারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। বাংলা গদ্যের জনক কে? এই তো বিসিএস পাস। তাহলে বোঝা গেল তো, এই হলো ঘটনা। আর ঘটনা আলোচনা বেশি বাড়াবো না। তাহলে এখন দেখেন এই যে বাংলা ভাষাটাকে পরিবর্তন করে ফেলা হলো, এর উদ্দেশ্য হচ্ছে বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি, বাঙালির আত্মপরিচয়টাকেই চেঞ্জ করে দেওয়া একটা পর্যায়ে। তারা প্রায়ই প্রশ্ন তোলে না যে আপনাদেরকে যদি বলি যে কেমন আছেন, কেন বলেন আলহামদুলিল্লাহ? ভাষা নিয়ে প্রশ্ন তোলে না তারা আমাদের? হ্যাঁ, মাঝে মধ্যে দেখবেন আনন্দ বজর বড় বড় আর্টিকেল লেখে যে বাংলা ভাষার কি অবস্থা, বাংলা ভাষায় এত খারাপ, বাংলা ভাষায় পানি বলতেছে তারা, জলকে পানি বলে, হ্যাঁ মরিচকে লঙ্কাকে মরিচ বলে। মানে এরকম প্রায়ই কিন্তু ভাষা নিয়ে মানে আমাদের ভাষা নিয়ে তারা ট্রল করে, প্রায় আর্টিকেল বের করে। তাহলে বাংলা ভাষার যে এই যে আমি কিছু কথা নিয়ে আসছি, বাংলা ভাষার জন্ম এবং কোল এবং শৈশবের খেলাধুলা কার হাতে? কার কোলে? সুলতানি আমলের কোলে। আকিকার নামকরণ করছে কারা? মুসলমানরা। যৌবনের পরিপক্কতা এটা মুসলমানদের হাতে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে তারা যা ইচ্ছা তাই বলতেছে নাকি। তারা আজকে বড় বাঙালি হয়ে গেছে, দোভাষী বাংলা বলে তারা এটাকে পরিত্যাগ করলেন, হিন্দুস্তানি বাংলা। এই যে সেই সময় দেখেন এই পাশে ডান পাশে আমি যে ছবিটা আনছি, এটা একটা দোভাষী পুঁথির ছবি, ফকির গরিবুল্লাহর দোভাষী পুঁথি। সেখানে দেখেন কতগুলা আরবি ফার্সি বাংলা শব্দ, আরবি ফার্সি শব্দ। হ্যাঁ, এটা ছিল আমাদের আসল বাংলা, যে বাংলাটাকে তারা দোভাষী নাম দিয়ে পরিত্যাগ করলো। পরবর্তীতে যে প্রমিত বাংলা, স্বাভাবিকভাবেই তো সবার জাতে ওঠার টেন্ডেন্সি থাকে, যারা মুসলমান লেখক তারাও জাতে ওঠার জন্য প্রমিত বাংলা চর্চা করলো। আস্তে আস্তে এই ভাষাটা আমাদের কাছ থেকে হারায় গেল। যখন 47 সালে পাকিস্তান প্রতিষ্ঠা হলো, তখন ঢাকা ভার্সিটির একজন প্রফেসর ছিলেন ডক্টর হরেন্দ্রনাথ পাল বাংলার। উনি চিন্তা করলেন যেহেতু এখন পাকিস্তান হয়েছে, সুতরাং ওই পুরাতন বাংলা আবার ফেরত আসতে পারে। এই জন্য উনি একটা ডিকশনারি লিখছিলেন যে বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ফার্সি শব্দের অভিধান। বোঝা গেল? কিন্তু পরবর্তীতে পাকিস্তান সরকার আর এই বয়ানটাকে চেঞ্জ করার কোনো বয়ান চেঞ্জ করতে হবে ভাই, সফট পাওয়ার চেঞ্জ করতে হবে। আপনি যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট চান যে এটা না আসুক, আপনাকে আওয়ামী লীগের হার্ড পাওয়ার নাই, আওয়ামী লীগের সফট পাওয়ার আছে। যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে আওয়ামী লীগের যে আবেদন, মুক্তিযুদ্ধের চেতনার যে আবেদন, তারপর হচ্ছে এই যে বাঙালি জাতীয়তাবাদের আবেদন, এইগুলো যতদিন পর্যন্ত থাকবে, আপনি আজ থেকে 20 বছর পরে হলেও ভোট দিয়ে হয়ে আপনি আওয়ামী লীগকে ফেরত আনবেন। 75 সালে আওয়ামী লীগ গেছিল না, পরে 2007 সালে তো আমাদের মানুষই তো আবার ভোট দিয়ে তাকে নিয়ে আসছে নাকি। কারণ ওই যে আওয়ামী লীগের যে ভারতীয় ন্যারেটিভ, ওইটাকে কেউ চেঞ্জ করে নাই, বিএনপিও চেঞ্জ করে নাই, কেউ চেঞ্জ করে নাই। চেঞ্জ না করার কারণে ওই ন্যারেটিভের যে চাহিদা আমাদের মধ্যে ছিল, ওই চাহিদার কারণে সেই মুক্তিযুদ্ধের কথা বলে, যুদ্ধপরাধের কথা বলে আবার সে ক্ষমতা আসতে পারছে। সুতরাং এই প্রত্যেকটা জিনিসকে যদি না ভাঙি,
তাহলে এটা গতদিন আমি এটা আলাপ করছি আওয়ামী লীগের সফট পাওয়ারের উপরে, এটা আপনি একটু শুনে নিন, ইউটিউবে হয়তো আছে, এটা আপনারা একটু শুনে নেন বা একটু ভালো ব্যাপারটা বোঝা যাবে। তাহলে এই ছবিটা, একটা ছবির মধ্যে আমি মোটামুটি সব বিষয়গুলো আনার চেষ্টা করছি। দেখেন তো, এই দেখেন উপরের যারা, তারা হচ্ছে ওই পক্ষ, আর নিচে যারা, এটা হচ্ছে আমরা, আমাদের এই পক্ষ। হ্যাঁ, আর্যরা আক্রমণ করছে, আমরা যারা দ্রাবিড় ভূমিপুত্র ছিলাম, এই যে দ্রাবিড় ভূমিপুত্র। আর এই যে লাল দাগ দিয়ে দেখাইছি কে কারা কাকে ডমিনেট করতেছে, কারা কাকে ডমিনেট করলো। আচ্ছা, এই যে দেখেন ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণ তারা কি করলো দেখেন, এই যে শূদ্র অন্তজ, কেউ কেউ জৈন বৌদ্ধ শূদ্র হয়েছে, কিন্তু পাওয়ারটা এইদিকে। এরপরে মুসলমানরা আসলো, এরা সবাই কনভার্ট হলো কিসে, মুসলমানে কনভার্ট হলো, তাই এখন পাওয়ারটা এদিকে। আর তারা মুসলমানদের শাসনে চাকরি ব্যবসা করতেছে, তাই না? ব্রিটিশদের যখন আসলো তখন তারা জমিদার শ্রেণী, ব্রিটিশ ছত্রছায়ায়, পাওয়ারটা কোন দিকে, এদিকে পাওয়ারটা। আর আমরা কোথায় গেলাম, কৃষক হয়ে গেলাম। ওই সময়কার যারা নবাবদের যারা আর্মি ছিল, এরা সবাই কৃষক হয়ে গেল পরবর্তীতে। এরপর কি হলো, পূর্ব পাকিস্তান গঠন হলো নাকি? গঠন হওয়ার পরে 1950 সালে জমিদারি প্রথা শেষ হয়ে গেল, আমরা আমাদের ল্যান্ড ফিরে পেলাম জমিদারদের হাত থেকে। ঠিক আছে, এখানে একটা জিনিস বাদ দিছি, হিন্দু জাতীয়তাবাদের উদ্ভব। এটা আমি আলোচনা করবো আগামীকাল, যে ইসলামোফোবিয়ার যে প্রোগ্রামটা, সেখানে আমি এটা বিস্তারিত আলোচনা করবো, এখন সময় নাই। তাহলে দেখেন পূর্ব পাকিস্তান গঠন হওয়ার পরে কি হলো দেখেন, এরা কি করলো, এরা তখন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি গঠন করলো। এবং মজার ব্যাপার, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি যারা গঠন করে তাদের মধ্যে অধিকাংশই জমিদার পরিবারের সন্তান, যারা জমিদারি হারাইছে। কি হারাইছে? হ্যাঁ, এখন তারা কালচারাল জমিদার হয়ে গেছে আমাদের, বোঝা গেছে? আচ্ছা, এরপর কি হলো, বা আবার বাংলাদেশ হয়ে গেল। এখন এই যে দেখেন, ওরা কালচারাল এলিট হয়ে গেছে, এলিট হয়ে তারা এখন আমাদেরকে প্রেশার দিচ্ছে। পরবর্তীতে 1975 সালে শেখ মুজিবের মৃত্যুর মাধ্যমে আবার আমরা ওই পাওয়ারটা একটু কিছুক্ষণের জন্য আমরা পাইছিলাম। এটা আমি ছবিতে আনি নাই, হ্যাঁ, এই ছবিটা লিগের আমলে বানানো, তো এই জন্য এটা আমি স্কিপ করছি। আচ্ছা, তো যাই হোক, করণীয় কি, শেষ আর 1-2 মিনিট শেষ। হচ্ছে 1 নম্বর, এই বাঙালি জাতীয়তাবাদ পরিত্যাগ করতে হবে আমাদের, 1 নম্বর। ঠিক আছে, এটা আপনি একটু পড়ে নিন, বাঙালি জাতীয়তাবাদ পরিত্যাগ করতে হবে। এখন বাঙালি না বাংলাভাষী, এটা আমার ব্যক্তিগত প্রস্তাবনা, সেটা হচ্ছে পচা লাশ নিয়ে টানাটানি করার দরকার নেই। আর একটা আমার অভিজ্ঞতা যেটা বলে, পরিভাষা কখনো চেঞ্জ করা যায় না। পরিভাষা কখনো, আপনি যতই বলেন যে যার যার ধর্ম শেষে পালন করবে, এই অর্থে ধর্মনিরপেক্ষতা, দিন শেষে আপনি যখন মসজিদের জন্য বরাদ্দ দিবেন, তখন কেউ না কেউ প্রশ্ন তুলবে যে ধর্মনিরপেক্ষ দেশে কেন মসজিদের জন্য বরাদ্দ দাও। আমার কথা বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, তুলছে। সুতরাং পরিভাষা চেঞ্জ করা যায় না, আপনি নিজেই চেঞ্জ হয়ে যাবেন এক সময়। সো আমার প্রস্তাবনা হলো যে বাঙালি এই শব্দটা যেহেতু তোরা নষ্ট করছসই, এটা না, বরং আমরা বাংলা ভাষী শব্দটা নিয়ে আসবো। আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলা ভাষী মুসলমান। তোরা যেহেতু আমাদেরকে মুসলমানই বলছস, বাঙালি ও মুসলমান ছেলের ফুটবল খেলা, সো বাঙালি তোরাই রাখ, আমরা বাংলা ভাষী মুসলমান, আমাদের ওই আইডেন্টি দরকার নেই। ঠিক আছে, এটা আপনারা একটু পড়ে নিয়েন, ভিন্ন কোনো বা ভিন্ন কোনো পরিভাষা আপনারা চাইলে আনতে পারেন। এবং আমাদের দ্বিতীয় সমাজ, আমি যেটা বলতে চাচ্ছি যে দুটো আলাদা টার্ম, বাংলা ভাষী এবং বাঙালি দুটো ভিন্ন টার্ম। অসীম রায় একজন কি বলে এটাকে, সাবঅল্টার্ন স্টাডিজের একজন স্পেশালিস্ট, উনি বলতেছেন যে বাঙালি জাতীয়তাবাদ মূলত হিন্দু জাতীয়তাবাদ, এবং উনি দেখাইছেন, এটা প্রমাণ করছেন। সো এইটাকে তারা মানে শুধু বাংলা ভাষায় কথা বললে আপনি বাঙালি না, এটা না, বরং আপনাকে আরও কিছু এলিমেন্ট নিতে হবে, যে এলিমেন্টগুলো নিলে আপনি বাঙালি হবেন। ওই এলিমেন্টগুলোতে প্রবলেম, হ্যাঁ, ওটা হিন্দু মেটাফিজিক্স এলিমেন্ট, যার কারণে এটা আমাদের বুঝতে হবে। সুতরাং এটা, এবং দ্বিতীয় একটা জিনিস আমি বলছি দেখেন, 1 নম্বর হচ্ছে আমরা এই এলাকার ভূমিপুত্র মুসলমান, আমরা এই এলাকার ভূমিপুত্র বাংলাভাষী মুসলমান, এটা আমাদের আইডেন্টিটি, শেষ। এটা দিয়ে আমি ক্লেম করতে পারবো, আমার বাঙালি হওয়ার দরকার নাই। আর 2 নম্বর হচ্ছে একই সাথে তারা যে বাঙালি পরিচয়টা নিয়ে রাখছে, ওইটাকেও কনস্ট্যান্ট আমরা প্রশ্ন করতে থাকবো, যে এই শব্দ নিছো কেন তোমরা, এটা তো শামসুদ্দিন ইলিয়াস সাহেবের শব্দ, এই শব্দ তোমরা কেন নিছো, এটা তো মুসলমানদের বানানো শব্দ, এই ভাষায় কেন কথা বলে, এটা তো আমাদের বানানো ভাষা। একই সাথে আমরা আমাদের আইডেন্টিটি, ওই পচা লাশও ছেড়ে দিলাম। 2 নম্বর, ওই লাশ যে পচা, ওটা নিয়ে ওই প্রশ্ন করতে থাকবো কন্টিনিউস থাকে। এটা আমাদের অবস্থান হওয়া উচিত বলে আমার প্রস্তাবনা, বাকি আপনাদের ভিন্ন প্রস্তাবনা থাকতে পারে। তো আলোচনা মোটামুটি শেষ আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানে যে কথাগুলো উত্তম, এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং এই আলোচনাগুলো আমাদেরকে প্রচার প্রসার করার তৌফিক দান করুক। ঠিক আছে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।